বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রুত দেশে ফিরে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন তিনি। বলেন, নির্বাচন ঘিরে জামায়াত আলাদা জোট করলেও সমস্যা নেই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড জনগণ, কোনো দল, কোনো ব্যক্তি নয় বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বিবিসি বাংলার দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি হলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে আগামী নির্বাচন, দেশে ফেরা সহ নানা প্রশ্নের জবাব দেন তিনি। ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করছে। দেশে ফিরে আসার বিষয়ে বিবিসি বাংলা সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি, তবে সময় চলে এসেছে, দ্রুতই ফিরে আসবেন তিনি। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা অনেক সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এবং মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তবে সব বাধা দূর করে নির্বাচনের আগেই ফিরে আসবেন তিনি। বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। জুলাই আগস্টে হয়ে যাওয়া আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, তিনি নিজেকে কখনোই এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন না। এই আন্দোলন জনগণের, মাস্টার মাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। বিগত দিনের গুম খুনের জবাব দিতে হবে আওয়ামী লীগকে, আর দলটি রাজনীতিতে থাকবে কিনা তা জনগণের উপর নির্ভর করছে বলেও জানান তারেক রহমান। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই, এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সকল বিভেদ ভুলে মানুষকে স্বস্তি দেওয়ার রাজনৈতিক প্রতিযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আর যাতে কাউকে হামলা, মামলা ও হত্যার শিকার হতে না হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। মেধাবীদের দেশের কল্যাণে কাজ করতে সুযোগ সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোতালেব সাহেব, উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই সময় উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য। এখন যে বর্তমান সমস্যা, আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী নির্বাচনে তারাই সরকারের মূল চ্যালেঞ্জ। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ।
আলোচনা সভায় এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর অভ্যুত্থানের আগের বাংলাদেশের যেই সিস্টেম রয়ে গেছে সেই একই সিস্টেমের মাধ্যমে আবারও একটি জাতীয় নির্বাচন করতে যাওয়া মানে আবারও কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, কে এমপি হতে পারবে, কে হতে পারবে না, সেই একই সিস্টেমের কিন্তু আমরা আশঙ্কা করছি। আমাদের তরুণরা, যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণঅভ্যুত্থানের কি বোঝে? যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো? নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন ওনারা থাকতেন জেলে, আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন, এই বহুমাত্রিক গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের গুণগান গাইতেন, এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম। কি বলেন, ঠিক না? তাহলে সেই জাতীয় পার্টিকে আমরা কিভাবে একই স্ট্যাটাসে তাদের সাথে এই মুহূর্তে নির্বাচন করব? আমরা এখন ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ বাঁকের মধ্যে আমরা হাঁটছি। এখন 1 ইঞ্চি সরকারের পা যদি কোনো ব্যাপার যদি 1 ইঞ্চি সরে যায় নিচে এসে, এটা কিন্তু 1 মাইলে মানে এটা কিন্তু বিপদ তৈরি করবে। আমাদের বহুমাত্রিক ঝুঁকির মধ্যে আমরা আছি। আমাদের নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, নৈরাজ্যের ঝুঁকি, এবং অনেকে দেখতে চায় যে আমরা অভ্যুত্থানকারী অংশীজনরা আমরা নিজেরা মারামারি করি, ঝগড়াঝাটি করি, পারলে আমরা কাটাকাটি করি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিনজির বৈঠক থেকে বেরিয়ে তিনি এমন মন্তব্য করেন। ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠকে নির্বাচনী ইস্যুতে কথা বলেছে জামায়াতের প্রতিনিধি দল। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বরিস একিনচি। এ সময় সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানান জামায়াতে আমির। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামায়াতের প্রতি কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না। এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সোমবার বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে 5টি প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। 5টা দাবি সেটা আমরা তুলে ধরেছি। বিশেষ করে পিআরের মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি, এবং আমরা এটাও বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় তাহলে নির্বাচন সুন্দর হবে না, সুষ্ঠু হবে না। এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরেছি। বৈঠকে সঠিক নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন যুক্তরাজ্য। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অন্যান্য দেশের মতো তুরস্ক বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস আকিনজি ও তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। খসরু বলেন, ব্যবসা বাণিজ্যের সহযোগিতা ওআইসিকে শক্তিশালী করা সহ বাংলাদেশ অধিকতর বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায়
আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। জাতীয় নির্বাচন জাতীয়ভাবে করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা অপরিহার্য। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মিফতা গালিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আমি ফেরদৌস মামুন, চিফ নিউজ এডিটর, গ্লোবাল টেলিভিশন। বৈঠকে সিএমএম নাসির উদ্দিন বলেন, একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের পথে অগ্রসর হতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। Election today is being free but not fair because of intervention of AI and because of misuse of social media. More than 50% source trace করা যায় না। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পুরো নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যম কর্মীর নিরাপত্তা, সুষ্ঠুভাবে সংবাদ সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেন। কোনোভাবেই যাতে আসলে কালো টাকার মালিক কিংবা যারা সিন্ডিকেট করছেন অথবা যারা মাদক কারবারি, তারা যাতে কোনোভাবেই ইলেকশনে না আসতে পারেন, যারা ব্যাংক লুটেরার সাথে ছিলেন তারা কোনোভাবেই যাতে নির্বাচনে না আসতে পারেন, সে ব্যাপারটি কেবলমাত্র আমাদের অনেক অগ্রজী বলেছেন যে কেবল আইনের কথা বলে ছেড়ে দিলে হবে না, দায়বোধ থেকেও তাদের আটকানোর চিন্তা করতে হবে। আমরা একইভাবে দেখছি সেই ভুইফোড় বিভিন্ন প্রতিষ্ঠান এখানে পর্যবেক্ষক হিসাবে আবার চলে আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, তারা অনেকে এখন দক্ষ হয়ে উঠেছেন। সেক্ষেত্রে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা রাখা, তাদেরকে উপজেলা নির্বাচন অফিসার যারা, তাদেরকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা। পুলিশ, ইসি এবং গণমাধ্যম, এই তিনটাই আমরা আস্থাহীনতার শিকার। এবার নির্বাচনে অবৈধ অস্ত্র, ব্ল্যাক মানি, ল এনফোর্সিং এজেন্সি এবং এআই, সামাজিক যোগাযোগ, এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ। ভালো নির্বাচন করতে, ভালো নির্বাচনের করার ক্ষেত্রে যারা ব্যত্যয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। সবাই যদি সমান সুযোগ না পায় তাহলে তো আসলে লড়াইটা হেলদি হলো না। বিকেলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কথা বলেন সিসির সঙ্গে, তুলে ধরেন বিগত ফ্যাসিস্ট আমলে নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনকে ঢেলে সাজানো। আমি রেফার করব, কেউ একজন একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি। সাথে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে আগামী 14 অক্টোবর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজ জেরা করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায়
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে 6 জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সোমবার রিয়াদে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি চুক্তিতে স্বাক্ষর করেন। সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরের ইতিহাসে এটি প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। এই চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন পেশায় বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 1976 সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হিসেবে কর্মী নিয়োগ করে আসছে। তবে এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে 2015 সালে গৃহকর্মী নিয়োগ এবং 2022 সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 782 জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 215 জনে, আর শনাক্ত রোগী বেড়ে 50,689 জনে দাঁড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে বছরের শেষ দিকে এসেও ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে রোববার। এই অবস্থায় জ্বর হলেই সবাইকে ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার মইনুল আহসান। থেমে থেমে বৃষ্টি, ড্রেনেজ ব্যবস্থার বেহাল আর নাগরিক অসচেতনতা সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃতের সংখ্যা। আর তাই পূজার ছুটির পরে মানুষ যখন বাসায় ফিরবেন তখন জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। এমন সতর্কবার্তা থাকলেও নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। আর তাই পূজার ছুটির পরে ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। ডেঙ্গু শুধু একটি মৌসুমী রোগই নয়, বরং এ যেন এখন এক দুরবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর জীবনে। এক পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের মাত্র 9 মাসে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা 2 শতাধিক। এর মধ্যে গত মাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ছিল সর্বাধিক। তথ্য বলছে সেপ্টেম্বরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 15,466, আর চলতি মাসের এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা 1,149 জন। তবে এর মধ্যে গত মাসেই এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 76 জন, আর চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 4 জন। এদিকে সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 203 জন। এর মধ্যে চট্টগ্রামে 64 আর রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে 34 জন। উল্লেখ্য, এখনো পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 48,492 জন, যার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 2,301 জন। তবে এবছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি আক্রান্ত শিকার হচ্ছেন বলছেন স্বাস্থ্য বিভাগ। এদিকে পূজার ছুটির পরে ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। পূজার ছুটির পরে বাসায় ফিরবো, বাসার দরজা জানলা খুলে দিয়ে নিশ্চিত করতে হবে যেন বাসায় কোনো মশা না থাকে, এবং যেসব জায়গায় পানি জমা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তিনি জানান, ডেঙ্গুর বিস্তার নগর জীবনের অব্যবস্থাপনার ফল। ছোট বড় পাত্রে এখন প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হচ্ছে। সেই এডিস মশাগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস আদালত দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে নগর কর্তৃপক্ষ ডেঙ্গু কমেছে দাবি করলেও রাজধানীর হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনরা বলছেন আসলে বাস্তব চিত্র বলছে ভিন্ন। ডেঙ্গুর প্রকোপটা না বাড়লে তো আর রোগী এখানে এসে ভর্তি হওয়ার কোনো চান্স নেই। আশেপাশে যত রোগী দেখতেছেন সবই কিন্তু ডেঙ্গু রোগী। ফুপাকেও এখানে আনা হয়েছে, তার প্লাটিলেটটা অনেকটাই কমে গিয়েছে। নগরীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, দিনকে দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা। রোগীর চাপ তো অনেক। এই হাসপাতাল আছে, ডিএনসিসি হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল আছে, বা ঢাকার বাইরে সলিমুল্লাহ সব মেডিকেলই কিন্তু ডেঙ্গু রোগী যাচ্ছে। সো রোগী কম হলে কিন্তু এরকম চাপটা সামাল দিতে হতো না, রোগী বেশিই আছে। আর যদি বলেন রোগীর সমস্যা কি নিয়ে আসছে, সেক্ষেত্রে রোগীর জ্বর, পাতলা পায়খানা, বমি,
পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, পেটে পানি আসা, বুকে পানি আসা বা শ্বাসকষ্ট, এগুলো নিয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। তিনি জানান, ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সবার সাবধানতা অবলম্বনের পাশাপাশি নগর কর্তৃপক্ষকে বাড়াতে হবে যথাযথ নজরদারি। অফিস বা বাসা বলেন বা স্কুল বলেন বা হসপিটালই বলেন, সব জায়গায় যদি এখন থেকে একটু সচেতনভাবে এটাকে আপনার মোকাবেলা করা যায়, সেক্ষেত্রে ওই চাপটা হয়তো আমরা একটু কম পাবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকেই নগরীর বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও ভিক্ষু সংঘের পিণ্ড দান সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। নন্দনকানন বৌদ্ধ বিহার সহ নগরের প্রায় প্রতিটি বিহারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উৎসবকে কেন্দ্র করে বিহার এলাকায় বসে বিভিন্ন সামগ্রী ও খাদ্যপণ্যের মেলা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিনভর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নন্দনকানন বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ফানুস উৎসব। বৌদ্ধদের প্রাণের দাবি হিসাবে প্রবারণা পূর্ণিমার কোনো জাতীয় ছুটি ঘোষণা করা হয়নি আজ অবধি, কিন্তু আমরা অন্তর থেকে প্রত্যাশা করি বর্তমান সরকারের মাধ্যমে আমাদের প্রবারণা পূর্ণিমাটা জাতীয় ছুটি ঘোষণা করে, যাতে অসাম্প্রদায়িক দেশ হিসাবে মানে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে এই দাবিটা যদি পূরণ করে, তো আমরা সরকারের কাছে শুধু কৃতজ্ঞ হব না, আমরা যে এই দেশের মানে আদি অধিবাসী এবং বৌদ্ধরা শিক্ষা সংস্কৃতির জাগরণে ভূমিকা পালন করেছেন, এটাই হচ্ছে আমাদের মানে একটা অনন্য প্রাপ্তি, শুধু নয় সম্প্রীতির বাতাবরণ তৈরিতে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। তিস্তার উজানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় জেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে পাটগ্রামের দহগ্রাম, হাতিবান্দার গড্ডিমারি, ডাওয়াবাড়ি, সিঙ্গিমারি এবং সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ ইউনিয়নের লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার বহু মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রবিবার বিকেল থেকে আকস্মিকভাবে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে এবং রবিবার রাত 11টায় এই পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকালে তিস্তার পানি বিপদসীমার উপরে থাকলেও বর্তমানে বেলার সাথে সাথে পানি কিছুটা কমে বিপদসীমার কাছাকাছি রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে ও দুধ কুমার নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর দুই তীরের অববাহিকায় রোপা, আমন, সবজি, মাসকালাই সহ বিভিন্ন ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই পর্যন্ত জেলায় মোট 1227 হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। শুরুতে জানাবো বাণিজ্য সংবাদ। মানসম্মত ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে প্রাণ আরএফএল গ্রুপের মিস্টার নুডলস খাদ্যপণ্যটি গ্রাহকদের কাছে ইতোমধ্যে প্রিয় ব্র্যান্ডে পরিণত হয়ে উঠেছে। আর সেই ধারাবাহিকতায় এবার দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস এবার বাজারে নিয়ে এলো নতুন আঙ্গিকে রামেন নুডলস নামে। সোমবার রাজধানীর বাড্ডাস্থ প্রাণ আরএফএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন স্বাদের এই পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দেশের বাজারে নতুন ধরনের এই নুডলস যুক্ত হওয়ায় ব্র্যান্ডটির গুণগত মান নিয়ে ভোক্তাদের আলোড়িত করবে বলে আশা প্রকাশ করেন ইলিয়াস মৃধা। প্রসঙ্গ প্রবাস।
কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, নানা অপরাধ ও অনিয়মে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে কুয়েত সরকার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় চলছে অভিযান। এতে গ্রেফতার হচ্ছেন বহু প্রবাসী, তাদের মধ্যে আছেন অনেক বাংলাদেশিও। অভিযুক্তদের কালো তালিকাভুক্ত করে পাঠানো হচ্ছে নিজ দেশে, দেয়া হচ্ছে নানা শাস্তি। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের 28,984 জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ও পতিতাবৃত্তি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। মালয়েশিয়াস্থ জিয়া সংস্কৃতি সংগঠন জিসাসের নবগঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরের একটি এরাবিয়ান রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাদশাহ ফাহাদ হিমেলের সভাপতিত্বে সঞ্চালনা করেন মীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন আল মামুন। বিশেষ অতিথি ছিলেন তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, আবু কাউসার বুয়া। এছাড়াও ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা, মোহাম্মদ মনির মিয়া, শেখ আসাদুজ্জামান মাসুম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।